আচ্ছা, আজকে আমরা স্থিতিস্থাপকতা পড়বো। চ্যাপ্টারে এটা একটা লাস্ট টপিকের মধ্যে একটা, দেন আছে টরিসেলের পরীক্ষা। টরিসেলের পরীক্ষা থেকে সিকিউ আসে না, সেটা নিজে নিজে পড়ে নিতে হবে অনুধাবনের জন্য। স্থিতিস্থাপকতা, আচ্ছা এটা বুঝতে হলে সবার থেকে আমাদের একটা জিনিস দেখা লাগবে, খুব সিম্পল একটা জিনিস। রবার থেকে কাটা লাগবে স্কেল। আচ্ছা, খেয়াল করো, এটা একটা রাবার, হ্যাঁ? আমরা সবাই এগুলো আগে থেকে জানি, but তাও দেখাচ্ছি। এটা রাবারের নর্মাল স্টেট। এখন ওর যে দৈর্ঘ্যটা আছে, এটা ওর পুরো নর্মাল দৈর্ঘ্য, বা যেটাকে আমরা আধি দৈর্ঘ্য বলতে পারি। এবার আমরা ওকে প্রসারিত করলাম, বল প্রয়োগ করে প্রসারিত করলাম। এখন প্রসারণ করলে আমরা দেখবো, আমরা এইদিকে বলের বিপরীত দিকে দেখো, আমরা বল প্রয়োগ করতেছি এদিকে, কিন্তু বলের বিপরীত দিকে একটা ফোর্স ফিল করব, বা একটা টান বল ফিল করব। আর দেখো দৈর্ঘ্যের বিকৃতি হয়েছে, আগের দৈর্ঘ্যটা কত ছিল, এতটুকু, এখন দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু। এটাকে মূলত দৈর্ঘ্যের বিকৃতি বলা হয়, বা নর্মালি বিকৃতি বলা হয়। তাহলে দেখো, এই যে দৈর্ঘ্যের বিকৃতির জন্য আমাদের হাত একটা বিপরীত দিকে বল ফিল করতেছে। ওকে, এবং যখন আমি এই বস্তুটাকে ছেড়ে দিব, ও কিন্তু আবার আগের স্টেটে এসে পড়লো, আগে যা ছিল। আমি ছিলাম এইভাবে, বল প্রয়োগ করে এইভাবে নিয়ে গেছি, ছেড়ে দিছি, আবার আগেরটায় চলে আসছে। এই যে আগেরটায় চলে আসছে, এই ধর্মটাকে মূলত বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বলা হয়, বা স্থিতিস্থাপকতা বলা হয়। সংজ্ঞাটা এইভাবে লিখবা, সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, এভাবে লিখবা। যে ধর্মের কারণে বস্তুর উপর প্রযুক্ত বল সরিয়ে নিলে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞাটা এখানে লিখে নেব। এবার দেখো বিকৃতি, এটা আমাদের একটু বোঝা দরকার। তো আমরা কিছুটা বুঝলাম যে বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়। বিকৃতির সংখ্যাটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগের ফলে বস্তুর কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়। একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে মূলত বিকৃতি বলা হয়। এর মানে হচ্ছে, আমরা যখন একটা বস্তুকে টানবো বল প্রয়োগ করে, তখন ও যে দৈর্ঘ্যটা বিকৃতি ঘটবে, সেটাই হচ্ছে মূলত বিকৃতিটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিকৃতি। এখন এটা একটা আপেক্ষিক রাশি বলতে পারো তুমি, যদি আমার বইয়ের সংখ্যাটা দেখো, এখানে আপেক্ষিক ওয়ার্ডটা আছে।
আচ্ছা, আমার বিকৃতি একটু ব্যাখ্যা করার ট্রাই করবো, এটা অ্যাকচুয়ালি কিভাবে গাণিতিক রূপটা দেখার ট্রাই করবো। মনে করো এইটা হচ্ছে একটা বস্তু এ, বি, এটাকে আমি প্রসারিত করে সি পর্যন্ত আনলাম। তাহলে দেখো এইটা যদি হয় বস্তুর আধি দৈর্ঘ্য, এটা মনে করো যদি বস্তুর আধি দৈর্ঘ্য হয় এল, এবং এইটা যদি, সরি সরি কি লিখলাম আরে, মনে করো এটা হচ্ছে বস্তুর, আচ্ছা, ভালো করে দেখো, মনে করো এবি একটা বস্তু। ও এটাকে আমরা প্রসারিত করে সি পর্যন্ত নিয়ে যাব। সি পর্যন্ত নিয়ে গেলে এটা মনে করো এটা। এখন ধরি বস্তুর আধা দৈর্ঘ্যটা হচ্ছে এল, বস্তু পরবর্তী বা শেষ দৈর্ঘ্য যদি আমি ধরি, এটা হচ্ছে মনে করো এল প্রাইম। বস্তু এখানে দৈর্ঘ্যের পরিবর্তন কত? দৈর্ঘ্য পরিবর্তন এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড বাই এল, এটাই হচ্ছে মূলত বিকৃতি। বিকৃতি ইকুয়ালস টু শেষ দৈর্ঘ্য মাইনাস আধা দৈর্ঘ্য বাই আধা দৈর্ঘ্য। আধা দৈর্ঘ্যটা এখানে কেন ভাগ দিলাম, সেটা হচ্ছে একক মাত্রার জন্য। এখানে প্রতিটা জায়গাটাকে আমরা যদি ক্ষুদ্র 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 ভাবে ভাগ করি, এটার জন্য মূলত একক মাত্রার জন্য এখানে এল দিয়ে ডিভাইড করা হচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখবো, এল ছোট হাতের এল বাই এল। এই ছোট হাতের এলটা হচ্ছে, ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, আমি শুধু পরিবর্তন লিখলাম। বড় হাতের এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য। ওকে, এবার দেখো, যে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর একটা সীমা আছে, যে সীমা পর্যন্ত আমি ওকে বল প্রয়োগ করে কি বলবো দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবো। কিন্তু যখন আমি ওই সীমাটা ক্রস করে ফেলবো, তখন বস্তুটার ছিঁড়ে যাবে। এই যে এখান দেখবো দেখবো আমি যদি আরো অনেক বল প্রয়োগ করি, বস্তুটা পুরাই বিকৃত হয়ে যাবে। মানে বস্তুটার অবশ্যই একটা সীমা আছে, যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটা তার পূর্বের অবস্থা ফিরে আসবে। যদি আমরা ওই সীমাটাকে ক্রস করে ফেলি, দেন বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। হয়তো এই পাশে ছিঁড়ে যাবে, এই পাশে ছিঁড়ে যাবে, কিন্তু আবার এই যে আগের স্টেটে কখনো আসতে পারবে না। এটাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। সংজ্ঞাটা একটু লিখবা, বাইরে থেকে প্রযুক্ত যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ সবচেয়ে বেশি যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায়, তাকে বস্তুটির স্থিতিস্থাপক সীমা বলে। কি বললাম আবার বলি, বাইরে থেকে প্রযুক্ত যে বাইরে থেকে প্রযুক্ত যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ সবচেয়ে বেশি যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায়, তাকে বস্তুটির স্থিতিস্থাপক সীমা বলে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা, পূর্ণ স্থিতিস্থাপক আর নরমাল স্থিতিস্থাপক মূলত একই কথা। স্থিতিস্থাপকতা আসলে তুমি যে সংজ্ঞাটা দিবে, যেটা বলছিলাম আগে, যে ধর্মের কারণে কোনো বস্তু বল সরিয়ে নিলে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থা ফিরে যায়। যদি বস্তু নিয়ে আসে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি, সেটা লিখে দিই, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এটার সংজ্ঞাটা এভাবে দিবা, বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃতি বস্তু বা বিকৃত বস্তু ঠিক আগের আকার আয়তন ফিরে পায়, তবে ওই বস্তুটিকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। এটাই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর সংজ্ঞা।
এবার আমাদের আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে পীড়ন। পীড়ন জিনিসটা কি? আচ্ছা, পীড়নের সংজ্ঞাটা আমরা কয়েকভাবে লিখতে বলতে পারি। আমি আগে বোঝানোর জন্য একটা সংজ্ঞা বলতেছি। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়। বস্তুর ভিতর একক ক্ষেত্রফলের লম্বভাবে এই প্রতিরোধকারী বলকে পীড়ন বলা হয়। খেয়াল করো এখানে কোন বলটার কথা বলতেছে, রাবার কে? আরে আমার রাবারটা এই গেল, কষ্ট করে চুরি করে আনলাম। আচ্ছা, রাবারটা পাইতেছি না। আমার মনে আছে আমরা দেখছিলাম যে রাবারটাকে যখন আমরা টেনে ধরি তখন তার বিপরীতে একটা বল প্রয়োগ করে। এই পীড়নটা হচ্ছে মূলত এই বিপরীত ফোর্সটে। কোনো বস্তুকে তার বিকৃত ঘটালে বস্তুর মধ্যে একটি প্রতিরোধকারী বল সৃষ্টি হয়। তো বলটাই হচ্ছে মূলত পীড়ন, সরি। এখন তুমি এটা সংজ্ঞাটা কিভাবে লিখবে, এত বড় সংজ্ঞা লেখার দরকার নেই, সংজ্ঞাটা এটা লিখবে যে একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের যে বল সৃষ্টি হয়, একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে যে বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে মূলত পীড়ন। আচ্ছা, মনে করো আমরা ধরে নিলাম এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের জন্য এফ বল। যদি আমরা একক ক্ষেত্রফল নেই তাহলে এক ক্ষেত্রফলের জন্য হবে এফ বাই এ। সুতরাং পীড়ন, এটাকে মাঝে মাঝে পি দ্বারা প্রকাশ করা হয়, চাইলে করতে পারো। পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ, সরি, এফ বাই এফ। আমরা যদি এককটা বের করার ট্রাই করি, এটার এককটা বলছিলাম চাপের মতনই, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। সাধারণত নিউটন পার মিটার স্কোয়ারে আমরা ইউজ করি, প্যাসকেল বেশি একটা ইউজ করি না। হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ারে রাখো। এটা হচ্ছে মূলত আমাদের পীড়ন। এইবার এই পীড়ন আর বিকৃতিকে নিয়ে বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছে। এই পীড়ন আর বিকৃতি নিয়ে বিজ্ঞানী হুক একটা সূত্র দিচ্ছে। আচ্ছা, বিজ্ঞানী হুকের সূত্রটা আমাদের একটু দেখা লাগবে। দেখো, হুকের সূত্র। আচ্ছা, বিজ্ঞানী হুক একটা জিনিস বলছে, সেটা হচ্ছে উনি বলছে একটা স্থিতিস্থাপক সীমা, অবশ্যই সকল বস্তুর একটা স্থিতিস্থাপক সীমা আছে, তোমারও একটা স্থিতিস্থাপক সীমা আছে। তোমার হাত আর, মনে করো তোমার কল্লা আর তোমার পা ধরে ধরে টানা শুরু করি, একটা লেভেল পর্যন্ত যায় তোমার বডি আলাদা ছিঁড়ে যাবে মাঝখান দিয়ে। তো বলছে একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাত। কি বলছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিজ্ঞানী হুক আমাদেরকে এই কথাটা বলে দিয়ে গেছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। এর মানে বিজ্ঞানী হুক বলছে হচ্ছে, আচ্ছা পরের পেজে বলছে, বিজ্ঞানী হুক মূলত আমাদেরকে এইটা বলে দিয়ে গেছে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আচ্ছা, আমরা জানি চাইলে সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দেওয়া যায় একটা ধ্রুব সংখ্যা দিয়ে, তাহলে পীড়ন ইকুয়ালস টু ধ্রুব সংখ্যা ইন্টু বিকৃতি। আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলাম। তাহলে যদি ধ্রুব সংখ্যাটা, জাস্ট ধ্রুব সংখ্যাটা এই পাশে রাখি, ইকুয়ালস টু কি হয় দেখো তো, পীড়ন বাই বিকৃতি। এই ধ্রুব সংখ্যাটাকেই ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক অথবা
স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা মডুলাসও বলা হয়। কি কি মডুলাস যেন বলা হয়? ইয়ং মডুলাস। ইয়ং ইয়ং মডুলাস মডুলাস বলে। এটাই হচ্ছে মূলত আমাদের হুকের সূত্র বা হুকের সূত্র। বিজ্ঞানী হুক আমাদেরকে বলে দিয়ে গেছে একটা নির্দিষ্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে আমরা ধ্রুব সংখ্যা পাই, এবং এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে মূলত ইয়ং এর গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা ইয়ং মডুলাস, তিনটা নামে এটাকে বলা হয়। ওকে, এইটা আরেকটা সূত্র আছে, আমরা যদি এই সূত্রটাকে তাহলে ভাঙি। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক বা এই তিনটাকেই মূলত একই তিনটা, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ওয়াই। আমরা দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে ওয়াই ইয়ং এর গুণাঙ্ক অথবা ওয়াই ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। আরেকটা সূত্র আমরা চাইলে বের করতে পারি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ ছোট হাতের এল। আর এটাকে যদি ভাঙি, এফ কে লেখা যায় এম জি এল, এ কে লেখা যায় পাই আর স্কোয়ার এল। দেখো এখানে এলটা কি, এলটা হচ্ছে কোনো আদি দৈর্ঘ্য। আচ্ছা, লিখে দিই, এল হচ্ছে কোনো বস্তুর বা কোনো তারের আদি দৈর্ঘ্য, এলটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, আর এফ হচ্ছে বল, এ হচ্ছে ক্ষেত্রফল, আর ওয়াই হচ্ছে আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক ইয়ং এ গুণাঙ্ক, ইয়ং মডুলাস। আবার এটাকে স্থিতিস্থাপক ধ্রুবকও বলা হয়, চারটা নামে বলা হয় আর কি। এতটুকু হচ্ছে আমাদের স্থিতিস্থাপক পার্ট। এখান থেকে ম্যাথ গুলো তেমন কঠিন আসে না, এগুলো আমরা একসাথে একদিন করবো।